হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে বাংলা পেডাগোজির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিকটা হচ্ছে ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। তো আমরা কিন্তু এর আগের ক্লাসে পড়েছিলাম যে ভাষার দক্ষতা কিন্তু 4 প্রকার। কয় প্রকার রয়েছে? এই যে ভাষার দক্ষতা আমরা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে। এই যে ভাষার দক্ষতা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভাষা দক্ষতা কয় প্রকার? মেনলি ভাষা দক্ষতাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। কি কি দেখে নাও। আমরা যদি 4টি ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে কি শ্রবণ, ওকে, 2 নাম্বার হচ্ছে কি কথন, 3 নাম্বার হচ্ছে কি পঠন, আর তারপর হচ্ছে কি লিখন। বোঝা গেল? শ্রবণ, কথন, পঠন আর লিখন, এই কথাগুলো 4টে কিন্তু দক্ষতা মাথায় রাখতে হবে। তাহলে ভাষার দক্ষতা কটি রয়েছে? ভাষা শিক্ষার বা ল্যাঙ্গুয়েজ স্কিলের কটি দক্ষতা রয়েছে? ল্যাঙ্গুয়েজ স্কিলের আমাদের 4টি দক্ষতা রয়েছে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি পঠন। এই পঠন টপিকটা কিন্তু আজকে আমরা ভালো করে পড়বো। দেখো, তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা কি, যে পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ। দেখো, আমরা এর আগে পড়লাম যে ভাষা শিক্ষার 4টে দক্ষতা রয়েছে। কটা? 4টে দক্ষতা। এই 4টে দক্ষতার মধ্যে হচ্ছে পঠন, পঠন আর একটা হচ্ছে কি শ্রবণ। পঠন এবং শ্রবণ এই দুটো দক্ষতায় কি বলছে? গ্রহণমূলক দক্ষতা। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি গ্রহণমূলক দক্ষতা, তাহলে আনসার কি হবে? আমি আবার লিখে দিচ্ছি, দেখো, গ্রহণমূলক দক্ষতা। ঠিক আছে, একটা গ্রহণমূলক দক্ষতা কি হবে? এক হচ্ছে কি পঠন আর 2 নম্বর হচ্ছে কি শ্রবণ। এই দুটোকে কি বলা হয়? গ্রহণমূলক। আর একটা দক্ষতা রয়েছে, সেই দক্ষতাটা কি বলা হয়? প্রকাশমূলক। মনে থাকবে, একটা হচ্ছে কি গ্রহণমূলক আর একটা হচ্ছে কি প্রকাশমূলক। তাহলে প্রকাশমূলকটা কি হবে? প্রকাশমূলকটা হবে তোমার কথন, আর একটা হবে কি লিখন। মনে থাকবে? তাহলে গ্রহণমূলকের মধ্যে পড়ছে কি পঠন ও শ্রবণ, আর প্রকাশমূলকের মধ্যে পড়ছে কথন ও লিখন। তাই এখানে কি বলছে? পঠন হলো এক প্রকারের গ্রহণমূলক দক্ষতা, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? রিসেপটিভ। তবে পঠন এমন একটি জটিল প্রক্রিয়া যার মধ্যে কথনের দক্ষতা লুকিয়ে রাখে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রেখো। কোনটি লুকিয়ে থাকে? কথনের দক্ষতা। দেখো, যখন আমরা পড়ছি, ভালো করে বোঝো, যখন আমরা পড়ছি তার মানে তো আমাদের পঠন দক্ষতা হচ্ছে। আবার আমরা উচ্চারণ করছি, তার মানে কি? তার মানে সেটা আমাদের কথন দক্ষতারও বিকাশ ঘটছে। তাহলে পঠনের মধ্যে কোন দক্ষতা লুকিয়ে থাকে? পঠনের মধ্যে কিন্তু কথন দক্ষতাটিও লুকিয়ে থাকে। আমরা যা পড়ছি তা সঠিকভাবে উচ্চারণও করতে হয়। এই কারণে পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিলও বলা হয়। তাহলে রিডিংকে কি বলা হয়? রিডিংকে বলা হয় রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক দক্ষতা। তার সঙ্গে সঙ্গে এছাড়াও এটাকে প্রোডাক্টিভ স্কিল বা সৃজনমূলক দক্ষতা হিসাবেও গণ্য করা হয়। এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রেখো, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি। লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ। প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার। তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। তারপর নেক্সট দেখো,
নেক্সট পয়েন্টগুলো কি বলছে একটু আমরা পড়ে নিই, তারপরে এমসি করব। বলছে শিশু যখন প্রথমে পড়তে শেখে সে তখন স্বরবে বানান করে। তাহলে একটা শিশু যখন পঠন দক্ষতা অর্জন করে তাহলে কিভাবে পড়ে সে কিন্তু স্বরবে পড়ে। স্বরব কথার অর্থ কি? যখন সে উচ্চারণ করে জোরে জোরে উচ্চারণ করে পড়বে সেটাকে আমরা বলবো স্বরব পাঠ। তাহলে একটা ছোট্ট বাচ্চা পঠন শেখে কিসের মাধ্যমে? সে স্বরব পাঠের মাধ্যমে তার মানে পঠন দক্ষতার বিকাশ ঘটায়। অর্থাৎ শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করে পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে, ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে। এই লাইনগুলো আমি পড়ছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার মানেটা কি? এই যে লিখন, এটা তো একটা লেখা, এই লিখন রূপটির অর্থ উপলব্ধি করে, তার অর্থ বুঝতে পারাই হলো কি পঠন। তাহলে পঠনের উদ্দেশ্য কি? পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে কি হবে? পঠনের উদ্দেশ্য হলো কোনটা? পঠনের উদ্দেশ্য হলো কি ভাষার, এইখান থেকে এটা ভালো করে মনে রাখবে, ভালো করে আন্ডারলাইন করে দিচ্ছি, দেখো প্রত্যেকে ভালো করে দেখো। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পঠনের উদ্দেশ্য কি, তাহলে এইখান থেকে এই আন্ডারলাইন থেকে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হলো পঠনের উদ্দেশ্য, বোঝা গেল। তাহলে পঠনের মেন উদ্দেশ্য কি? পঠনের মেন উদ্দেশ্য হচ্ছে ভাষার লিখিত রূপটিকে উপলব্ধি করে তার অর্থকে অনুধাবন করা বা তার অর্থকে বুঝতে পারা, এটাই হচ্ছে পঠনের মেন উদ্দেশ্য। তারপর নেক্সট বলছি, দেখো শিশুর পড়ার অভ্যাস যত পরিণত হতে থাকে ততই সে পঠনে অভ্যস্ত হয়ে যায় এবং পড়ে অপেক্ষাকৃত কম সময়ে পঠিত বিষয়ের অর্থ বুঝতে পারে। যেমন দেখো, তুমি যদি একদিন ভালো করে পড়ো তাহলে কোনো একটা জিনিস পড়তে দেরি লাগবে, তার অর্থ বুঝতে তোমার প্রবলেম হবে। বা কোনো একটা জিনিস যদি রেগুলার বেসিস তুমি পড়তে থাকো তাহলে কিন্তু দেখা যাবে আলটিমেটলি তুমি যে কোনো জিনিসের অর্থ কি বলতে চাইছে, তার মানে কি বলতে চাইছে তুমি বুঝতে পারবে। অর্থাৎ এটা এখানে কিন্তু বলা হয়েছে পঠনের অভ্যাস, তো মানে অভ্যাস। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পঠন দক্ষতা। কি বলছে দেখো, পাঠ করার দক্ষতা আসলে একটা শৈল্পিক ব্যাপার বা যাকে আমরা বলি বাচনিক শিল্পী। কেন বাচনিক শিল্পী বলবো? কারণ পঠনটা কি? পঠন তো আমাদের উচ্চারণের সঙ্গে সম্পর্কিত। আর পঠনটা কি? পঠনটা এক ধরনের বাচনিক শিল্প। আগ্রহ অভ্যাস দুইয়ের মেলবন্ধন হচ্ছে পঠন দক্ষতা বৃদ্ধির সম্ভব। তাহলে শিক্ষার্থীর পঠন দক্ষতা বৃদ্ধি করতে গেলে কি কি মাথায় রাখতে হবে? শিক্ষার্থীর পঠন দক্ষতা বৃদ্ধি করতে গেলে শিক্ষার্থীর আগ্রহ আর শিক্ষার্থীর অভ্যাস, এই দুটো জিনিসের ভালো করে মেলবন্ধন তৈরি করতে হবে, তবেই কিন্তু পঠন দক্ষতার বৃদ্ধি ঘটবে। নেক্সট পয়েন্ট বলছে শিক্ষার্থীর চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনার প্রসার ঘটে পঠন ক্রিয়ার মাধ্যমে শিক্ষা হয়। বোঝা গেল? তাহলে শিশুর যে একটা পঠন ক্রিয়া সম্পন্ন হয় কিসের মাধ্যমে? তাহলে শিশুর পঠন ক্রিয়া সম্পন্ন হয় শিক্ষার্থীর চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনার প্রসার ঘটিয়ে। যেহেতু শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আমাদের জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ একটা মানুষ জন্মাবার পর থেকে সে মৃত্যু পর্যন্ত কিন্তু শিক্ষা গ্রহণ করতে থাকে। তাই শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট বলছে দেখো, ধারাবাহিক প্রক্রিয়া তাই মানব জীবনে পঠনের প্রভাব খুবই বেশি। শিক্ষা গ্রহণকালে শিক্ষার্থীরা নানান পর্যায়ে নানান বিষয়ে অসংখ্য বই পড়ে থাকে, এতে তার জ্ঞান লাভের স্পৃহা, পাঠের প্রতি মনোযোগ ও একাগ্রতা বাড়ে। তাহলে কি বলছে? যদি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অসংখ্য গল্পের বই বা বিভিন্ন ধরনের বই পড়ে তাহলে ধীরে ধীরে কিন্তু তাদের পাঠের প্রতি বা পঠনের প্রতি মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের মধ্যে অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে পাঠের দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের উদ্যোগ নিতে হবে। তাহলে একজন শিক্ষক হিসেবে তুমি কিভাবে শিক্ষার্থীর পঠনের যে দক্ষতা কিভাবে বিকাশ সাধন করবে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে শিক্ষার্থীর পঠন দক্ষতার বৃদ্ধি করবেন, তাহলে কি হবে? সু অভ্যাস এবং অনুশীলন। তাহলে শিক্ষার্থীর মধ্যে সু অভ্যাস এবং অনুশীলন গড়ে তুলব, এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পঠন দক্ষতার বিকাশ ঘটবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট বলছে ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হলো পঠনের উদ্দেশ্য। তাহলে পঠনের উদ্দেশ্য এটা কিন্তু ভালো করে মনে রেখো, বারবার বলছি। তাহলে পঠনের উদ্দেশ্য কি? পঠনের উদ্দেশ্য হচ্ছে কোনো লিখিত রূপকে তার অর্থ বুঝতে পারাকেই বলছে পঠনের উদ্দেশ্য।
পাঠ্য বিষয়কে বোধশক্তি দিয়ে হৃদয়ঙ্গম করার দক্ষতা বৃদ্ধির জন্য জনপ্রিয় পদ্ধতিকে বলা হয় SRR পদ্ধতি। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে SRR পদ্ধতি কিসের সঙ্গে যুক্ত, তাহলে আনসার হবে কি পঠন, পঠনের সঙ্গে যুক্ত। SR এর ফুল ফর্ম কি বলে ফেলো, দেখো এখানে লেখা আছে SR এর ফুল ফর্ম হচ্ছে কি স্কিমিং, S ফর স্কিমিং, R ফর রিডিং আর R ফর রিভিউ। বোঝা গেল SRR। এই পদ্ধতিগুলো ভালো করে মনে রাখবে। স্কিমিংটা দেখো ভাষা বা ওপর পাঠ করা, রিডিংটা হচ্ছে কোনো কিছু বাদ না দিয়ে পাঠ্য বিষয় সম্পূর্ণরূপে পাঠ করা, আর রিভিউ কথার অর্থ হচ্ছে পাঠ্য বিষয়টিকে আবার হৃদয়ঙ্গম করার জন্য সমগ্র রচনাটিকে পুনর্বিচার করা। বোঝা গেল? এই তিনটে পয়েন্ট কিন্তু তোমরা ভালো করে মনে রেখো ফুল ফর্ম। তাহলে রিডিংটা কি, স্কিমিংটা কি আর রিভিউটা কি, বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, তারপর কি বলছে পঠনের শ্রেণীভাগ। তাহলে পঠনের শ্রেণীভাগ কি কি দেখো, বলছে পদ্ধতি এবং বহিরঙ্গের দিক থেকে আমরা পঠনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সরব পাঠ আর একটা হচ্ছে নীরব পাঠ। তাহলে পঠনকে আমরা কয় ভাগে ভাগ করব, পঠনকে আমরা মেনলি দুটি ভাগে ভাগ করব। কি কি বললাম, এক নম্বর হচ্ছে সরব পাঠ আর দুই নম্বর হচ্ছে আমাদের নীরব পাঠ। এবার আমরা সরব পাঠ সম্পর্কে জানবো। সরব মানে কি, সরব মানে হচ্ছে রব বা ধ্বনি সহজাগে পাঠ করাকে কি বলছে সরব পাঠ। যেমন দেখো মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির 5টি ধাপের কথা বলেছেন। কটি ধাপ? 5টি। তাহলে মাইকেল ওয়েস্ট পঠন সম্পর্কে 5টি কথা বলেছেন বা 5টি ধাপের কথা বলেছেন। কি কি দেখে নাও। প্রথমে হচ্ছে কি ওয়ার্ড রিকগনাইজেশন, মানে বিভিন্ন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে ভালো করে চিনতে হবে। তারপরে শব্দের ব্যাখ্যা বা ওয়ার্ড ইন্টারপ্রিটেশন করতে হবে। 3 নম্বর বলছে বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন করতে হবে বা সিনথেসিস করতে হবে। 4 নম্বর হচ্ছে কি গ্রুপিং করতে হবে। 5 নম্বর হচ্ছে কি স্কিমিং। বোঝা গেল? তাহলে এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো। একটা হচ্ছে কি ওয়ার্ড রিকগনাইজেশন, 2 নম্বর ওয়ার্ড ইন্টারপ্রিটেশন, 3 নম্বর হচ্ছে কি সিনথেসিস আর 4 নম্বর হচ্ছে কি গ্রুপিং, 5 নম্বর স্কিমিং। এই 5টা পয়েন্ট কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট কি বলছে, তাহলে এখানে দেখো মাইকেল ওয়েস্ট কোন পাঠের উপর গুরুত্ব দিয়েছেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মাইকেল ওয়েস্ট কোন পাঠের উপর গুরুত্ব দিয়েছেন, তাহলে কিন্তু আনসার তোমরা কি করবে বলো, তাহলে আনসার করবে তিনি কিন্তু নীরব পাঠের উপরে গুরুত্ব দিয়েছেন। এই পয়েন্টটাও ভালো করে মনে রেখো, ঠিক আছে? তাহলে মাইকেল ওয়েস্ট কিন্তু নীরব পাঠের উপরে গুরুত্ব দিচ্ছেন, এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। তাহলে মাইকেল ওয়েস্ট পাঠ সম্পর্কে একটি বিখ্যাত উক্তি দিয়েছেন, উক্তিটা মাথায় রেখো। কি কি বলছে দেখো, এটা পরীক্ষা আসে যে রিডিং ইজ দ্য প্রসেস অফ sight. Reading is the process of sight, sound, sense. বোঝা গেল? তাহলে কি বলছে, রিডিং ইজ দ্য প্রসেস অফ সাইট, সাউন্ড, সেন্স। এই লাইনটা ভালো করে মনে রেখো। তাহলে মাইকেল ওয়েস্টের মতে রিডিং কি, মাইকেল ওয়েস্টের মতে রিডিং হচ্ছে রিডিং ইজ দ্য প্রসেস অফ সাইট, সাউন্ড, সেন্স। বোঝা গেল? যেটা বাংলায় বলছে কি পঠন হলো ধ্বনি ও দৃশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে কি বলছে, পঠন হলো ধ্বনি ও দৃশ্য। এই যে এই শব্দটা দেখতে পাচ্ছ ওয়ার্ডটা সাইট মানে কি দৃশ্য, তাই তো? সাইট মানে দৃশ্য আর সাউন্ড মানে কি ধ্বনি, ঠিক আছে? তাহলে কি বলছে, ধ্বনি ও দৃশ্যের সংস্পর্শে তৈরি হয় কি পঠন। তাহলে মাইকেল ওয়েস্টের মতে পঠন কিভাবে তৈরি হয়, দৃশ্য ও শ্রবণের মেল বন্ধনের মাধ্যমেই কিন্তু পঠন দক্ষতা বিকশিত হয়। আর তিনি কিন্তু নীরব পাঠের উপরে গুরুত্ব দিয়েছেন। বোঝা গেল? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নীরব পাঠ। দেখো নীরব পাঠে কি বলছে, দেখো যে পাঠে কোনো রব বা ধ্বনি উচ্চারিত হয় না সেটাকে কি বলছে নীরব পাঠ। অর্থাৎ যে পাঠে কোনো ধ্বনি বা রব থাকে না তাকে কি বলছে নীরব পাঠ। এটি দুই রকম বলছে, দুই রকম পাঠের কিছু সুবিধা অসুবিধাও রয়েছে। তাহলে আমরা পাঠ কয় রকম জানলাম, দুই রকম, কিছু একটা নীরব পাঠ, একটা সরব পাঠ।
এবার এই দুরকম পাঠের কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে, সেগুলো আমরা জানবো। প্রথম, তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি, লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার। তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। তবে যেটা আমরা জানবো সৌরভ পাঠে কি কি সুবিধা রয়েছে, দেখো বলছে সৌরভ পাঠে শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষের কাছে আনন্দজনক। তো এই পাঠটা দুজনের কাছে কিন্তু আনন্দজনক, শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের কাছে। কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের রস চেতনা, সঙ্গীত ধর্মিতা, চিত্র ধর্মিতা বিশেষভাবে জাগরিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনটা এইখান থেকে, এটা ওকে ভালো করে মনে রাখবে। এখান থেকে কি, তাহলে কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের কোন দক্ষতার বিকশিত হয়? কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের রস চেতনা, সঙ্গীত ধর্মিতা এবং চিত্র ধর্মিতা এই তিনটি বিশেষভাবে জাগরিত হয়, বা তিনটি বিশেষ গুণাবলীর জাগরিত হয়। কি কি বললাম? যে কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের রসচেতনা, সঙ্গীত ধর্মিতা এবং চিত্র ধর্মিতা এই তিনটে জিনিসের কিন্তু বিকশিত হয়, মনে থাকবে। তাহলে কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের রসচেতনা, সঙ্গীত ধর্মিতা এবং চিত্র ধর্মিতার বিকশিত হয়। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। নেক্সট বলছে দেখো, প্রাথমিকে ভাষা শিক্ষার ক্ষেত্রে সৌরভ পাঠ একান্ত প্রয়োজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন পাঠের মাধ্যমে পঠন দক্ষতা বিকশিত হয়, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোন পাঠের উপরে গুরুত্ব দেওয়া উচিত, তাহলে আনসার করবে কি সৌরভ পাঠ। বোঝা গেল? তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৌরভ পাঠের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলছে সৌরভ পাঠে বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেওয়া সহজতর হয়। যখন আমরা কোনো একটা জিনিস উচ্চারণ করে পড়বো, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি আমাদের ভালোভাবে মনোযোগ থাকে। 3 নম্বর বলছে ছাত্রছাত্রীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণ দক্ষ হয়ে উঠতে পারে। যদি শিক্ষার্থীরা প্রথম থেকে সৌরভ পাঠে পঠন পাঠন করে, তাহলে তাদের উচ্চারণের যদি কোনো ত্রুটি থাকে সেগুলো সংশোধন করা সম্ভব হয়। 4 নম্বর বলছে শিক্ষকদের দেওয়া আদর্শ সৌরভ পাঠ শিক্ষার্থীর উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে। একজন শিক্ষক মহাশয় যখন সঠিকভাবে কোনো একটা টপিককে সৌরভ পাঠে পাঠ করাবেন, তখন শিক্ষার্থীদের উচ্চারণের কোনো ত্রুটি থাকলে সেগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে। বোঝা গেল? 5 নম্বর বলছে এটি শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। সৌরভ পাঠ শিশুদের প্রাণবন্ত করে তোলে, মানে সৌরভ পাঠ শিশুদেরকে খুবই আনন্দ দেয়। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধন করা হয়। যখন আমি কোনো একটা জিনিস সঠিকভাবে উচ্চারণ করব বা কোনো একটা উচ্চারণ করার চেষ্টা করব, তখনই আমি বুঝতে পারবো যে তার পড়ার মধ্যে কোনো ত্রুটি রয়েছে। বোঝা গেল? 8 নম্বর পয়েন্ট বলছে এই পাঠ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সাহায্য করে, সঠিক বাচনভঙ্গি কথন শৈলী বৃদ্ধিতে সাহায্য করে, উচ্চারণের আঞ্চলিকতা দোষ দূর করে, আর সৌরভ পাঠ বর্ণ শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। তাহলে এই 11টা পয়েন্ট তোমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নীরব পাঠ। এতক্ষণ আমরা পড়লাম কি সৌরভ পাঠ, এবার আমরা পড়বো কি নীরব পাঠ। নীরব পাঠের ক্ষেত্রে কি বলছে দেখো, ভাষা শিক্ষার ক্ষেত্রে সৌরভ পাঠের ভূমিকা থাকলেও জীবনের বহু বিস্তৃত ক্ষেত্রে নীরব পাঠেরও প্রয়োগ বেশি। নীরব পাঠের উপযোগিতাগুলি হলো কি কি দেখো, আমরা প্রত্যেকটা জিনিস পড়ে নিই। নীরব পাঠের উপযোগিতা হচ্ছে নীরব পাঠ মননশীলতার উপযোগী, অর্থাৎ কোনো একটা জিনিসে ভালোভাবে কনসেন্ট্রেশন দিতে গেলে আমাদের নীরব পাঠ প্রয়োজন।
অল্প সময়ে বেশি কিছু পড়তে গেলে কিন্তু আমাদের নীরব পাঠ প্রয়োজন। কম সময়ে কোনো মানে ধারণাকে অধিগত করতে, অর্থাৎ খুবই অল্প সময় রয়েছে, সে অল্প সময়ের মধ্যে পুরো জিনিসটাকে বুঝতে গেলে আমাদের কি করতে হয়? নীরব পাঠ করতে হয়। অকারণে শক্তি ক্ষয় রোধ করে। তারপর হচ্ছে গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে নীরব পাঠ বাঞ্ছনীয়, আমরা প্রত্যেকে জানি, কারণ যে লাইব্রেরিতে কিন্তু নীরব পাঠ একান্তই প্রয়োজন। তো এই 5টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সবই তোমার নীরব পাঠের প্রয়োজনীয়তা। বোঝা গেল? তারপর নেক্সট দেখো সমবেত পাঠ। সমবেত পাঠকে কি বলা হয়? এককভাবে সৌরভ পাঠ ছাড়াও সমবেতভাবে সৌরভ পাঠ করা যায়। অর্থাৎ যখন আমি সিঙ্গেল সিঙ্গেল পড়ছি সেটাকে আমি বলবো সৌরভ পাঠ। যখন আমি অনেকগুলো ব্যক্তি বা অনেকগুলো স্টুডেন্ট যখন একসঙ্গে পড়ছে, ঠিক আছে, যখন অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে পড়ছে সেটাকে আমরা কি বলবো? সৌরভ পাঠ বলবো। বিশেষ করে প্রাথমিক স্তরে সমবেত পাঠ বিশেষ কার্যকারী। তাহলে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই সমবেত পাঠ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্ধতির দিক দিয়ে যেমন পাঠকে আমরা 2 ভাগে ভাগ করা যায়, তেমনি পাঠের লক্ষ্য উদ্দেশ্য দিক থেকে পাঠকে আবার 3 ভাগে ভাগ করা হয়। তাহলে পদ্ধতির দিক থেকে 2 ভাগে ভাগ করলাম, একটা সৌরভ পাঠ, একটা নীরব পাঠ। আর পাঠের লক্ষ্য বা উদ্দেশ্যের ভিত্তিতে আমরা পাঠকে আবার 3 ভাগে ভাগ করব। কি কি দেখো? নাম্বার ওয়ান বলছে ধারণা পাঠ, 2 নাম্বার হচ্ছে চর্বণা পাঠ, আর 3 নাম্বার হচ্ছে কি? সাধনা পাঠ। এই 3টে পাঠ সম্পর্কে ভালো করে কিন্তু পড়তে হবে। বোঝা গেল? দেখো, তাহলে এবার আমরা যেটা পড়বো সেটাকে আমরা কি বলবো? ধারণা পাঠ। ধারণা পাঠ বলতে কি বোঝায় একটু আমরা দেখে নিই। বলছে কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেতে হলে, তাহলে কোনো একটা বিষয় সম্পর্কে জাস্ট আমি একটা ধারণা বা একবার জিস্ট আমি জানতে চাইছি, সেটাকে আমরা কি বলবো? ধারণা পাঠ। দেখো বলছে কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেতে হলে সেই ধরনের পাঠের প্রয়োজন হয়, যাকে আমরা কি বলবো? ধারণা পাঠ। যেমন দেখো এই উদাহরণগুলো ভালো করে মনে রাখবে। তাহলে ধারণা পাঠ কিসের সঙ্গে যুক্ত? সংবাদ পাঠ, কোনো সাময়িক পত্রিকা যদি পাঠ করি বা কোনো হচ্ছে গল্প গ্রন্থ যদি আমরা পড়ি, সেগুলোকে আমরা বলবো ধারণা পাঠ। তাহলে ধারণা পাঠ আমরা কোন কোন ক্ষেত্রে বলবো? নাম্বার 1 হচ্ছে কি? সংবাদপত্র, 2 নাম্বার সাময়িক পত্রিকা, আর 3 নাম্বার হচ্ছে কোনো গল্পের বই। তাহলে 3টে বই যদি আমরা যখনই করব বা যে পঠনটি করব সেটাকে আমরা কি বলবো? ধারণা পাঠ। বোঝা গেল? পড়ার ধারণা পাঠের সাহায্য করা হয়, অনেকে আবার একে আত্মীকরণ বলা হয়। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাষা শিক্ষার কোন দক্ষতাটিকে আত্মীকরণ বলা হয়, তাহলে আনসার করবে কি? ধারণা পাঠকে। বোঝা গেল? তারপর নেক্সট দেখো চর্বণা পাঠ। চর্বণা পাঠ বলতে কি বোঝায়? যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তু, তাহলে চর্বণা পাঠ কোথায় কোথায় ব্যবহার করা হয়? চর্বণা পাঠ ব্যবহার করা হয় প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, এই ধরনের বিষয়বস্তু পাঠকে বলা হয় কি? চর্বণা পাঠ। তাহলে চর্বণা পাঠ কাকে বলা হয়? চর্বণা পাঠ হচ্ছে এমন এক ধরনের পাঠ, কোনো বিষয়বস্তুকে কি করবে? তার অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করবে। কোথাকার? সেটা যে কোনো একটা কঠিন প্রবন্ধ। তাহলে কারণ জানি আমরা কঠিন যে প্রবন্ধগুলো রয়েছে তার মিনিং বা তার অর্থ বোঝা আমাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন, তখন কিন্তু আমাদেরকে চর্বণা পাঠের মাধ্যমে এটাকে আত্মস্থ করতে হবে। কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে খায় রস আস্বাদন করতে হয়, এখানেও তেমনি ঠিক বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয়। যে সমস্ত রচনার বিষয়বস্তু প্রাধান্য থাকে সে সমস্ত ক্ষেত্রে চর্বণা পাঠ প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ অনুশীলন চর্বণা পাঠের উপযোগিতা। তাহলে চর্বণা পাঠ সম্পর্কে অত কিছু মনে রাখার দরকার নেই। চর্বণা পাঠ সম্পর্কে মনে রাখবে, চর্বণা পাঠ ব্যবহার করা হয় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের লেখা বিভিন্ন প্রবন্ধ পড়তে, ঠিক আছে। আর দ্বিতীয়ত যেটা মনে রাখবে যে চর্বণা পাঠের মাধ্যমেই কিন্তু যে কোনো জিনিসের মানে যে রস সেটাকে আস্বাদন করা সম্ভব হয়ে ওঠে। বোঝা গেল? তারপর চলে এসে আমরা কি? সাধনা পাঠ। সাধনা পাঠ দেখো কি বলছে? কাব্য কবিতার বিষয়বস্তু চেয়ে কবির অনুভূতি উচ্ছ্বাস বেশি করে ধরা পড়ে। ধরো কোনো একটা এখানে একটা কবিতা লেখা আছে, ঠিক আছে, আমরা কবিতাটা পড়লাম, খুব মজা পেলাম। তাহলে এই কবিতার মধ্যে কার কথা উল্লেখ আছে? এই কবিতার মধ্যে নিশ্চয় কবির কথা উল্লেখ আছে। তাহলে কি করতে হবে? এই সাধনা পাঠ কথার অর্থ হচ্ছে যে বিষয়বস্তু চেয়ে কবির অনুভূতি উচ্ছ্বাসটা বেশি ইম্পর্টেন্ট। কবিতায় রস বিশ্লেষণ বা রসাধ্বনি বড় কথা।
বুঝলে? তাহলে কবিতা কথার অর্থ হচ্ছে রসকে বিশ্লেষণ করা এবং রসকে আস্বাদন করা হচ্ছে কবিতা পাঠের প্রধান বৈশিষ্ট্য। কাব্য কবিতার উপলব্ধি এই ধরনের পাঠই সম্ভব। তাহলে এই যে আমি পড়লাম, এতক্ষণ তোমাদেরকে পড়ালাম যে সাধনা পাঠ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কাব্য ও কবিতা। বোঝা গেল? কাব্য ও কবিতার ক্ষেত্রে কিন্তু সাধনা পাঠ ব্যবহার করা হয়। এগুলি ছাড়াও সুসংহত পাঠ, বিস্তৃত পাঠ, অনুরূপক পাঠ বা সম্পূরক পাঠ, সমধর্মী পাঠ রয়েছে। তাহলে এই পাঠগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট আমরা যে পাঠটা পড়বো সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো সুসংহত পাঠ বা পুঙ্খানুপুঙ্খ পাঠ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি? ইন্টেনসিভ রিডিং। যখন তোমাদের ইংরেজিতে এই টপিকটা পড়িয়েছিলাম ইন্টেনসিভ রিডিং, তখন কিন্তু ভালো করে বলেছিলাম। ইন্টেনসিভ কথার অর্থ হচ্ছে যখন কোনো স্টুডেন্ট বা যখন কোনো ব্যক্তি কোনো বিষয়বস্তুকে গভীর আগ্রহ সহকারে মনোযোগ দিয়ে কিন্তু পড়ছে, সেটাকে আমরা বলবো ইন্টেনসিভ রিডিং। বোঝা গেল? যেমন তুমি পরীক্ষার জন্য পড়ছো, এটা তো ইন্টেনসিভ রিডিং, কারণ তুমি এটা কিন্তু অনেক আগ্রহ সহকারে মনোযোগ দিয়ে কিন্তু পড়ার চেষ্টা করছো। তাই এটাকে কি বলা হয়? পুঙ্খানুপুঙ্খ পাঠ বা সুসংহত পাঠ বা ইন্টেনসিভ রিডিং। বোঝা গেল? চলো 5 নাম্বার কি বলছে দেখো, ব্যাপক বা বিস্তৃত পাঠ বা এক্সটেন্সিভ রিডিং। কি বলছে? ব্যাপক বা বিস্তৃত পাঠ, কোনো বিষয়বস্তুকে মোটামুটি দুই একবার পড়ে রস আস্বাদন করা। তাহলে কি বলছে? এক্সটেন্সিভ রিডিং কথার অর্থ হচ্ছে কোনো একটা পাঠকে দুই একবার পড়ে ওই জিনিসটা সম্পর্কে কি বলতে চাইছে তার একটা জিস্ট গ্রহণ করা, অর্থাৎ বিষয়বস্তু এবং আয়ত্তকৃত হয়, তাকে বলা হয় বিস্তৃত পাঠ বা ইন্টেনসিভ। তাহলে ইন্টেনসিভ রিডিং এর মূল বিষয়বস্তু কি? ইন্টেনসিভ রিডিং কিসের উপর ফোকাস করে? সেটা হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার। তাহলে এক্সটেন্সিভ রিডিং কিসের উপর ফোকাস করে? এক্সটেন্সিভ রিডিং ফোকাস করে বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার এবং আত্মীকরণের উপরে। বোঝা গেল? কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া, বা কোনো কাহিনীমূলক বা অধ্যায়মূলক বা কোনো বর্ণনা নির্ভর কবিতা পড়ে বিষয়বস্তু সম্পর্কে অবহিত হওয়া বিস্তৃত পাঠের উদ্দেশ্য। তাহলে বিস্তৃত পাঠ বা এক্সটেন্সিভ রিডিং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা পাঠকে দুই একবার পড়ে কি বলতে চাইছে সেটাকে বোঝা। বলে মনে থাকবে? তারপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বার বলছে কি? অনুরূপক সম্পূরক পাঠ বা অনুরূপ পাঠ, যেটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি রিডিং। দেখো কি বলা হয়েছে, কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে জানার জন্য শিক্ষার্থীর পাঠ্যপুস্তক ছাড়া নানান অনুরূপ বইয়ের সাহায্য নিতে হয়। আমরা প্রত্যেকে জানি, ধরো কোনো একটা টপিকে কোনো একটা পড়া আছে, সেই পড়াটা আমাকে ভালো করে জানতে হলে বা শিক্ষার্থীদেরকে ভালো করে বাড়িতে পড়তে গেলে তাদের কি লাগবে? তাদের কিন্তু অন্যান্য আরো সম্পূরক বইয়ের প্রয়োজন হতে পারে, সেটা তাদের নোটবুক হতে পারে। বোঝা গেল? তাহলে কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে জানার জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু অন্যান্য বইয়ের কিন্তু প্রয়োজন। এই সব গ্রন্থগুলিকে খুব সাবধানে ও বুদ্ধিমত্তার সঙ্গে নির্বাচন করতে হয়। এই সব গ্রন্থ খুব সহজ সরল ভাষায় লেখা দরকার এবং সেগুলি যেন বিষয়বস্তু খুব সহজভাবে পরিবেশন করা হয়। এই সব গ্রন্থ ছাত্রদের জ্ঞান বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবে, সন্দেহ নেই। বোঝা গেল? তাহলে এখনকার দিনে যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো অনেকটা সহজ সরল ভাষায় লেখা। মনে থাকবে? অর্থাৎ এখান থেকে মেনলি যেটা আমাকে মনে রাখতে হবে যে অনুরূপক বা সম্পূরক পাঠ বলতে কি বোঝায়? অনুরূপ পাঠ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পাঠের অর্থ ভালোভাবে বোঝার জন্য বা সেটা কি বলতে চাইছে সেটা বোঝার জন্য কি করতে হবে? যে অনুরূপ কোনো বইয়ের ব্যবহার করা বা অনুরূপ কোনো পাঠের ব্যবস্থা করা, সেটাকে বলছে অনুরূপ পাঠ। বোঝা গেল? তারপর যেটাকে বলছে সমধর্মী পাঠ বা সামন্তরাল পাঠ। দেখো কি বলছে, যখন কোনো শিক্ষার্থী কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু সম্পর্কে ধারণা অর্জন করতে গিয়ে একই রকমের কোনো একটা বিষয় বা বস্তু সম্পর্কে ধারণা অর্জন করে, তখন তাকে সামন্তরাল বলছে। বোঝা গেল? অর্থাৎ কি, যে ধরো কোনো একটা জিনিস জানতে গিয়ে ওটা না জেনে একই রকমের কোনো একটা জিনিস জেনে নিল, সেটাকে বলছে কি? সামন্তরাল পাঠ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দিন দান পড়তে গেলে সমধর্মী ভাবযুক্ত কবিতা হিসেবে আমরা কবিগুরুর দেবতার বিদায় বা ধুলা মন্দির এই কবিতাটি পাঠ করে চলে আসি। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে।
তারপর বলছে দেখো আদর্শ পাঠের কি কি বৈশিষ্ট্য থাকবে। আদর্শ পাঠের কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য রয়েছে। কি কি দেখো, নাম্বার 1 বলছে নির্ভুলতা, অ্যাকিউরেসি, কম্প্রিহেনশন আর অভিব্যক্তি। এই 4টে পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখতে হবে। শিশুদের পড়ার দক্ষতা কিভাবে বাড়িয়ে তুলবে? তো তুমি একজন শিক্ষক হিসেবে শিশুদের পড়ার দক্ষতা কিভাবে বৃদ্ধি করবে? পঠন কৌশল একটি বিশেষ জটিল প্রক্রিয়া। শিশুদের ছোটবেলা থেকে ধীরে ধীরে এটিকে আয়ত্ত করাতে হবে। স্তরে এইভাবে পঠনের অভ্যাসটা গড়ানো যেতে পারে। বোঝা গেল? তাহলে শিক্ষার্থীদের মধ্যে পঠনের দক্ষতা বাড়ানো যায় কিসের মাধ্যমে? তাদের ছোটবেলা থেকে ধীরে ধীরে খেলাধুলার মাধ্যমে কিন্তু তাদেরকে পঠন দক্ষতায় আগ্রহী করে তুলতে হবে। বোঝা গেল? বলছে সঠিকভাবে শব্দ উচ্চারণ দক্ষ করে তোলা, সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে সাহায্য করা, সরব পাঠে উৎসাহ দিতে হবে। তাহলে এই পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখবে। পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলিকে চিহ্নিত করতে হবে এবং সেই শব্দগুলির অর্থকে জানতে হবে। 5 নম্বর বলছে অচেনা নতুন শব্দগুলিকে জানতে পারলে শিশুদের পড়ার আগ্রহ আরও কিন্তু বেশি হবে। শব্দগুলির ব্যাকরণগত পরিচয় জানিয়ে দিতে হবে। কোন পাঠের গুরুত্বপূর্ণ তথ্যগুলি শিক্ষার্থীর কাছে স্পষ্টভাবে জানাতে হবে। 8 নম্বর কি বলছে দেখো, স্পষ্টভাবে সঠিক উচ্চারণে কোনো বিষয়বস্তু পড়ে সহজভাবে সেটিকে প্রকাশ করতে পারা। এই 8টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল? চলো তাহলে আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। যতটুকু পড়লাম তার উপর আমরা বেশ কিছু কিন্তু এবার এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো কি বলছে। তাহলে পঠন প্রক্রিয়ায় যে দক্ষতাটি লুকিয়ে থাকে তাকে কি বলা হয়? শ্রবণ, কথন, লিখন আর ব্যাকরণ। কি হবে অ্যান্সার? সঠিক আনসার অপশন নাম্বার বি, কথন। তাহলে পঠন প্রক্রিয়ায় যে দক্ষতাটি লুকিয়ে থাকে সেটাকে বলছে কথন। অপশন নাম্বার বি। নেক্সট বলছে পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, সৃজনমূলক দক্ষতা। কি হবে অ্যান্সার? তাহলে পঠন হচ্ছে কি? পঠন হচ্ছে এক ধরনের গ্রহণমূলক দক্ষতা আর সৃজনমূলক। তাই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। পঠনকে সৃজনমূলক দক্ষতা বলার কারণ কি? এই প্রক্রিয়ায় তথ্য গ্রহণ করা হয়, এই প্রক্রিয়ায় তথ্য গ্রহণ করে প্রেরণও করা হয়। তারপর সি নাম্বার বলছে পঠনের মধ্যে কথনের দক্ষতা লুকিয়ে থাকে বলে। অপশন নাম্বার ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, এই প্রক্রিয়ায় তথ্য গ্রহণ করে তা প্রেরণ করা। এটা হচ্ছে সবথেকে সঠিক আনসার। নেক্সট বলছে শিক্ষার্থীদের রসস চেতনা জাগরিত হয় কিসের মাধ্যমে? তাহলে শিক্ষার্থীদের রসস চেতনা জাগরিত হয় কবিতা পাঠ, গদ্য পাঠ, গল্প পাঠ, উপরে কোনোটি নাই। সঠিক আনসার অপশন নাম্বার এ, কবিতা পাঠ। তারপর নেক্সট কোশ্চেন, কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় কোন পাঠে? বিস্তৃত পাঠ, সাধনা পাঠ, চর্বণা পাঠ আর কোনটি নয়। বলো কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় কোন পাঠে? অপশন বলছে বিস্তৃত পাঠ, সাধনা পাঠ, চর্বণা পাঠ আর উপরে কোনোটি নয়। বলো আনসার করো প্রত্যেকে। তো সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি, চর্বণা পাঠ। বোঝা গেল? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। আমাদের চিত্তের প্রসার ঘটে বা আমাদের চিন্তার প্রসার ঘটে কিসের মাধ্যমে? প্রবন্ধ পাঠে, উপন্যাস পাঠে, সাহিত্য কাব্য পাঠে আর ওপরে কোনোটি নয়। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো, প্রত্যেক আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, সাহিত্য ও কাব্য পাঠে। তাহলে যখন আমরা সাহিত্য বা কাব্য পাঠ করব তখন কিন্তু আমাদের মনের বা চিন্তার প্রকাশ ঘটবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট, ভাষার কটি রূপ রয়েছে? একটি, দুটি, তিনটি আর কোনোটি নয়। কি হবে অ্যান্সার? তাহলে ভাষার কিন্তু দুটি রূপ রয়েছে। একটা হচ্ছে কি লিখিত, তাহলে একটা হচ্ছে কি লিখিত রূপ, ঠিক আছে, আর একটা হচ্ছে কি কথিত রূপ। বোঝা গেল? তাহলে ভাষার কটি রূপ রয়েছে? ভাষার দুটি রূপ রয়েছে, একটা হচ্ছে কি লিখিত আর একটা হচ্ছে কথিত। সঠিক আনসার অপশন নাম্বার বি। নেক্সট দেখো বলছে সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধন করা হয় কোন পাঠে? সমবেত পাঠ, সাধনা পাঠ, সৌরভ পাঠ আর কোনোটা নয়। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, সৌরভ পাঠ। তাহলে সৌরভ পাঠের মাধ্যমে শিক্ষার্থীর পাঠের মধ্যে যদি ত্রুটি থাকে সেগুলিকে দূর করা যায়। বোঝা গেল?
নেক্সট কোশ্চেন, কোন ধরনের পাঠ শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ? তাহলে কোন পাঠ শিশুদের সঙ্গে সম্পর্কিত? সমবেত পাঠ, চর্বণ পাঠ, সৌরভ পাঠ, কোনোটি নয়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপশন নাম্বার সি, সৌরভ পাঠ। তাহলে সৌরভ পাঠ সব থেকে বেশি শিশুদের সঙ্গে সম্পর্কিত, অপশন নাম্বার সি। সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী বৃদ্ধিতে সাহায্য করে কোন পাঠ? সৌরভ পাঠ, সমবেত পাঠ, সাধনা পাঠ, আর কোনোটা নয়। কি হবে আনসার? সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী বৃদ্ধিতে সাহায্য করে, সঠিক আনসার অপশন নাম্বার এ, সৌরভ পাঠ। চলো নেক্সট আনসার করো। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কয়টি ধাপের কথা বলেছেন? 3টি, 5টি, 2টি, কোনোটি নয়। সঠিক আনসার অপশন নাম্বার বি, 5টি। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি, লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার। তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। উচ্চারণের আঞ্চলিকতা দোষকে দূর করা যায় কোন পাঠের মাধ্যমে? সৌরভ পাঠ, নীরব পাঠ, সাধনা পাঠ, আর কোনোটা নয়। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, সৌরভ পাঠ। তাহলে উচ্চারণের আঞ্চলিকতা দূর করা যায় সৌরভ পাঠের মাধ্যমে। সংবাদপত্র পাঠ করাকে কি বলা হয়? সাধনা পাঠ, চর্বণা পাঠ, ধারণা পাঠ, ওপরে কোনোটা নয়। তাহলে সংবাদপত্র পাঠকে কি বলা হয়? ধারণা পাঠ, অপশন নাম্বার সি। নেক্সট দেখো বলছে কি পঠন। পঠন হলো কোনো বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা ও বিশ্লেষণ করা, ধ্বনি ও দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধি করে মিলিত প্রক্রিয়া, পাঠের অভ্যাস গড়ে তোলা, অপশন নাম্বার ডি, কোনোটা নয়। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। তাহলে পঠন কি? পঠন হচ্ছে ধ্বনি ও দৃশ্যের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়, বোঝা গেল? তাহলে ধ্বনি ও বর্ণের সঙ্গেই সম্পর্কিত। নেক্সট দেখো, ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক হয় কোনটি? তাহলে ধ্বনিতত্ত্ব যদি আমি ভালো করে বুঝতে যাই, তাহলে কোন পাঠটি আমার প্রয়োজন? সৌরভ পাঠ, নীরব পাঠ, সাধনা পাঠ, কোনটি নয়। তাহলে সঠিক আনসার হবে কি? সৌরভ পাঠ। তাহলে ধ্বনিতত্ত্ব বুঝতে গেলে আমার সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সৌরভ পাঠ। নেক্সট বলছি দেখো, সাধনা পাঠ হলো সংবাদপত্র পাঠ, প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ, আর কোনটা নয়। কি হবে অ্যান্সার বলো? তাহলে সাধনা পাঠ করা হয় কিসে? সেটা হচ্ছে আমাদের কবিতা পাঠ, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে সাধনা পাঠ করা যায় কবিতা পাঠের মাধ্যমে, বোঝা গেল? ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো, চর্বণা পাঠ হলো প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ, সংবাদপত্র পাঠ, কোনোটা নয়। তাহলে চর্বণা পাঠ বলা হয় কাকে? অপশন নাম্বার এ, প্রবন্ধ পাঠকে। নেক্সট দেখো, নেক্সট বলছে পঠন পদ্ধতির 5টি ধাপের কথা কে বলেছেন? প্যাভলভ, মাইকেল ওয়েস্ট, থর্নডাইক, ওপরে কোনোটা নয়। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার বি, মাইকেল ওয়েস্ট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে কোন পাঠ? সাধনা পাঠ, নীরব পাঠ, সৌরভ পাঠ, আর কোনোটা নয়। তো এই প্রশ্নের সঠিক আনসার হবে কি? সৌরভ পাঠ, বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন আনসার করো প্রত্যেকে। নেক্সট বলছে কোনো বিষয়বস্তুকে একবার পড়ে তার রস আস্বাদনের সঙ্গে সঙ্গে বিষয়বস্তু আত্মীকরণ হয়ে যায়, তাকে কি বলছে? ধারণা পাঠ, বিস্তৃত পাঠ, সমবেত পাঠ, আর কোনোটা নয়। কি হবে অ্যান্সার? তাহলে কোনো একটা বিষয়বস্তুকে একবার বা দুবার পড়ে যখন বুঝতে পারবো সেটাকে আমরা বলবো কি? ধারণা পাঠ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট।
অকারণে শক্তি ক্ষয় রোধ করে কোন পাঠ? সেটা যে সরব পাঠ, নীরব পাঠ, সমবেত পাঠ, কোনটা নয়। সঠিক আনসার অপশন নাম্বার বি, নীরব পাঠ। তাহলে নীরব পাঠের ক্ষেত্রে কিন্তু শক্তির মানে ক্ষয় কিন্তু হয় না। কোনো বিষয়বস্তু বা ধারণাকে অতি সহজে অবগত করা যায় কোন পাঠের মাধ্যমে? বা কোনো বিষয়বস্তু বা ধারণাকে অতি সহজে কিসের মাধ্যমে বোঝানো যায়? সাধনা পাঠ, নীরব পাঠ, চর্বণা পাঠ, আর কোনোটা নয়। কি হবে অ্যান্সার? সঠিক আনসার হবে এখানে আমাদের কিন্তু অপশন নাম্বার বি, নীরব পাঠ। নীরব পাঠের মাধ্যমে যে কোনো জিনিসকে কোনো ব্যক্তির কাছে তুলে ধরা যায়। নেক্সট দেখো, শিশুদের প্রাণবন্ত করে তোলে কোন পাঠ? সরব পাঠ, নীরব পাঠ, চর্বণা পাঠ, কোনটি নয়। তো এতক্ষণ আগেই পড়ালাম, সেটা হবে কি সরব পাঠ। বোঝা গেল? সাময়িক পত্রিকা পাঠ কোন ধরনের পাঠ? চর্বণা পাঠ, সাধনা পাঠ, ধারণা পাঠ, কোনটা নয়। কি হবে অ্যান্সার? সঠিক আনসার অপশন নাম্বার সি, ধারণা পাঠ। কোন পাঠ শিক্ষার্থীর উৎসাহের সঞ্চার করে, পাঠের দক্ষতাকে বাড়িয়ে তোলে? সরব পাঠ, নীরব পাঠ, ধারণা পাঠ, কোনটা নয়। সঠিক আনসার হবে কি সরব পাঠ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। পাঠের সময় মাঝে মাঝে চোখের গতি বিরাম ঘটে কোন পাঠে? অর্থাৎ চোখের গতির বিরাম ঘটে যায় কোন পাঠে? সরব পাঠ, ধারণা পাঠ, নীরব পাঠ, কোনটা নয়। সঠিক আনসার হবে কি হবে বলো? সঠিক আনসার হবে নীরব পাঠ। নীরব পাঠের ক্ষেত্রে কিন্তু চোখের গতির কোনো বিরাম নেই। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। কোন পাঠের ক্ষেত্রে মানুষ দৈহিক প্রক্রিয়াগুলি বর্তমান থাকে? অর্থাৎ মানুষের দৈহিক প্রক্রিয়াগুলি বর্তমান থাকে? নীরব পাঠ, সরব পাঠ, বিস্তৃত পাঠ, আর কোনটা নয়। সঠিক আনসার হবে কি অপশন নাম্বার বি, সরব পাঠ। বোঝা গেল? তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, মোটামুটি অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে লিখনটা পড়িয়ে দেবো। বোঝা গেল? চলো, গুড নাইট প্রত্যেককে।